গুড মর্নিং গাইস। আজকে আগরতলার দ্বিতীয় দিন। তো সকালবেলা উঠে আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা যাব নীরমহল নামে একটা জায়গা। এটা এখান থেকে প্রায় 52-54 কিলোমিটার দূরে আগরতলা এই সিটি থেকে। তো সকালবেলা নাস্তা খাবো। সকালবেলা আমরা চলে আসলাম অটোতে করে। এই জায়গাটার নাম হচ্ছে নাগের জলা নামে একটা জায়গা, বাস স্ট্যান্ড। এখানে চলে এসেছি। আমাদের অটো ভাড়া নিচ্ছে পার পার্সন 10 টাকা। তারপর আসার পর আমি নাস্তা খাচ্ছি। নাস্তাটা দেখাও। এই যে ওরা এটা এরকম পেপারের পাতাতে এরকম একটা আটা রুটি দিয়েছে, মানে এক এক দেশের এক একটা কালচার। আর সবজিটা দিয়েছে, সবজিটা অনেক টেস্ট। এখানে মূলা টোলা বা কিছু কিছু সবজি পেঁপে টেপে আছে সম্ভবত। মূলা নাই, পটল টটল এগুলো আছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে তারা যে শুটকির চাটনি দিয়ে তারা রুটিটা দিয়েছে। বললো যে এটা ভালো হবে। আসলে সত্যি ভালো লাগছে খেতে। আসলে যেখানেই যান আপনি, যে কোন স্টেটে বা যে কোনো দেশে যাবেন, লোকাল ফুডটা টেস্ট করবেন। লোকাল ফুডটা টেস্ট করলে এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন। আমরা কিন্তু সচরাচর এগুলোকে এভাবে খাই না, কিন্তু এখানে কিন্তু তারা খাচ্ছে। তো ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি। যেতে অনেক ব্লগ হবে, অনেক ভিডিও হবে, সবগুলো পাবেন। ধন্যবাদ। আমরা এখন এই নাগের জেলা বাস স্ট্যান্ডে নাস্তা করে যাচ্ছি নীরমহলে। যে একটা বাসে আমরা গাড়ি উঠলাম। কি গাড়ি? এটা সুমো গাড়ির মতো, সুমো জিপ, ম্যাক্স স্থানীয়, এটা ম্যাক্স নামে পরিচিত। এই বাসে আমরা উঠলাম। 60 টাকা করে ভাড়া নিল, আমাদের মেলাঘরের সামনে নামিয়ে দিবে। আগরতলা থেকে মেলাঘর হচ্ছে 52 কিলোমিটার। তার মধ্যে সম্ভবত প্রথম 10-15 কিলোমিটার হয়তো শহর হবে, তারপরে পুরো 30 কিলোমিটারই আপনার প্রাকৃতিক সৌন্দর্য। দুই পাশে অজস্র রাবার বাগান, চা বাগান আর ছোট ছোট গ্রাম। আসলে আগরতলা অনেক সুন্দর। আমরা অনেকেই বাংলাদেশ থেকে এত কাছে এত সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা অনেকেই জানি না। দু চোখ ভরে যায় আপনার পাহাড়ের সৌন্দর্য দেখে। পাহাড় না, ছোট ছোট টিলা গ্রামগুলো দেখে। আর খুব ঝকঝকে তকতকে গ্রাম। খুব বেশি আধুনিকতার ছোঁয়া নেই। অনেকটা আমাদের গ্রামের বা মফস্বলের যেরকম পরিবেশ, সেখানেও ঠিক তাই। কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন তারা কতটা পরিষ্কার থাকে। তাদের যত্রতত্র আপনি পলিথিন দেখতে পাবেন না। তারপরে ময়লা আবর্জনার ভাগার নেই। সারা রাস্তায় কোথাও আপনি কাগজের টুকরা, পলিথিন, কোনো ময়লা আবর্জনা কোথাও কিছু নেই। তারা হয়তো ময়লা আবর্জনা রাস্তায় ফেলেই না। আমি শুধু দেখছিলাম আর এগুলো নিয়ে আলাপ করছিলাম। এটা হচ্ছে নীরমহলের গেট। দেখো কি সুন্দর গেটটা। এখানে আসতো রাজা বিশ্রাম করতে নাকি। না, জায়গাটা তো সুন্দর। কি বলে, নদীর পাড়ে নদীর ঘাটে বসলে তো মন ভালো হয়ে যাবে। এখানে বসলে তো মন। ত্রিপুরা রাজ্যে যে কয়েকটা দর্শনীয় ও ঐতিহাসিক স্থান আছে তার মধ্যে নীরমহল অন্যতম। এই নীরমহলটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে মেলাঘর নামে একটি স্থানে অবস্থিত। মূলত রুদ্রসাগর নামে একটা হ্রদ, এই হ্রদের উপরই এটা নির্মাণ করা হয়েছিল। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেব মূলত এটি গ্রীষ্মকালীন অবকাশের জন্য তৈরি করেছিলেন। এটার ইতিহাস, মানে নির্মাণ ইতিহাসটা এরকম যে 1921 সালে ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বান এটা 1921 সালে স্বীকৃতি দেয়। এটার কাজ শুরু হয় 1930 সালে আর এটার কাজ শেষ হয় 1938 সালে। বানিয়েছিলেন উনি রেস্ট নিতেন। যখন ওদিকে অনেক বেশি গরম পড়তো ত্রিপুরায়, তখন উনি এখানে এসে রেস্ট নিতেন। এটা তার একটা রেস্টের জায়গা। এটা কেউ বলে নীরমহল, কেউ বলে নীরমহল। মানে
এই অপরূপ সুন্দর প্রাসাদটা যদি আপনি দেখতে চান আর আপনি যদি আগরতলাতে থাকেন তাহলে আপনি সরাসরি চলে যেতে পারেন ট্যাক্সি ভাড়া করে, 600 টাকা ভাড়া নেবে পার ওয়ে। আর আপনি যদি পাবলিক বাসে যেতে চান তাহলে নাগের জেলা নামে একটা জায়গা আছে, ওখানে যেতে হবে। ওটা হচ্ছে মূলত লোকাল বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে করে যেতে পারবেন। বাস ভাড়া নেবে হচ্ছে 50 টাকা। আর ছোট জিপে 8-10 জনের জিপ গাড়ি আছে, ওগুলোর ভাড়া নেবে হচ্ছে 60 টাকা। ওরা আপনাকে মেলাঘর নামে একটি জায়গায় নামিয়ে দেবে। ওখান থেকে প্রাসাদের গেট পর্যন্ত আসতে আবার আপনাকে 10 টাকা অটো ভাড়া দিতে হবে। প্রাসাদে ঢুকে আপনি 50 টাকা দিয়ে বোটের টিকিট কাটবেন, ও আপ ডাউন ভাড়াই ওরা 50 টাকা নেবে। আর প্রাসাদে ঢুকতে আবার লাগবে 30 টাকা, দ্যাট মিনস 80 টাকা লাগবে। আপনি ইচ্ছা করলে প্রাইভেট বোট নিয়েও সেখানে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি পড়বে। আর আমি মনে করি যে সবাই একসাথে বোটে যাওয়াটাই অনেক বেশি আনন্দের। আমরা সবাই একসাথে গিয়েছিলাম, যদিও এই জন্য একটু অপেক্ষা করতে হয়, কারণ বোটগুলো ভর্তি একটু সময় লাগে। তারপরেও সবাই একসাথে যাওয়ার মজাটাই অন্যরকম ছিল। এখানে সারাউন্ডিংস অনেক সুন্দর। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে টাকা যাই হোক, কিন্তু সারাউন্ডিংসটা খুবই সুন্দর। এবং এখানে ওয়াশরুম যেগুলো আছে এগুলো মোটামুটি ভালো, খাবারের জায়গা আছে, ভালো বসার মতো জায়গা আছে। আরেকটা বড় কথা হচ্ছে আপনি এখন আসলে যেতে পারবেন না, কারণ ওখানে একটা অলরেডি একটা বোট গিয়েছে। ওই বোটটা যখন আবার ফেরত আসবে তারপর আবার আপনারা যেতে পারবেন। তো আমরা এখন অপেক্ষা করছি টিকেটের জন্য। ভিতরে যে রুদ্রসাগরের মাঝখানে নীরমহলটা দেখতে অনেক সুন্দর লাগছিল দূর থেকে। আর সেদিন আকাশে বৃষ্টি হচ্ছিল, আর আকাশ কালো মেঘে ছায়া ছিল, আর প্রচুর বাতাস ছিল। আমাদের খুবই ভালো লাগছিল, একটু পরপর বৃষ্টি হচ্ছিল, আর আমরা দূর থেকে অপেক্ষা করছিলাম কখন আমাদের বোটের জন্য ডাক দেয়। তার কিছুক্ষণ পরে সাইরেন বেজে উঠলো, আমরা সবাই জটপট করে বোটে ওঠার জন্য এগিয়ে গেলাম। খুব ভালো একটা সিট নিয়ে আমরা বসে পড়লাম। তারপর অপেক্ষা করলাম যখন পুরো বোটটি ভরে গেল, তারপর বোটটি চলা শুরু করলো। আর অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমরা কখন প্রাসাদের ভেতরে ঢুকব। এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত দূর থেকে আসা কখন শেষ হবে সেজন্য অপেক্ষায় ছিলাম যে কখন বোট ছাড়বে। প্রায় মিনিট 5 বোট চলার পর আমরা নীরমহলের একদম প্রধান ফটকের নিচে এসে পৌঁছাই। প্রাসাদটা সামনাসামনি যে কত সুন্দর তা খালি চোখে না দেখলে বোঝা যায় না। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসে, কিন্তু সত্যি সামনে থেকে প্রাসাদটা খুবই খুবই সুন্দর। এর নির্মাণ শৈলী, প্রাসাদের রং, দেয়ালের কারুকাজ, ভেতরের দরজা জানালা যতটুকুই অবশিষ্ট আছে সবগুলো খুব সুন্দর করে সৃষ্টি করা হয়েছিল। এবং ভিতরের বাগানগুলো, জানালাগুলো, ছাদ, রুমের ভেতরের ফার্নিচার, যদিও ফার্নিচার এখন নাই, তারপরও দেয়ালের মধ্যে যে কারুকাজ করা খিলানগুলো আছে, যতটুকুই আছে অনেক সুন্দর এবং খুব ঝকঝকে তকতকে করে এরা
রেখেছে, খুব যত্ন করে রেখেছে, কোনো কিছুই নষ্ট হয় নাই। তবে আমরা আশেপাশের ইনফরমেশন যতটুকু পেলাম যে প্রাসাদের ভেতরে মহারাজার ব্যবহৃত জিনিসপত্রগুলো পাওয়া যায়নি, এগুলো বেশিরভাগই চুরি হয়ে গিয়েছে, শুধুমাত্র কাঠামোগুলো রয়েছে। এই অবকাঠামোগুলো দেখলেই বোঝা যায় যে তারা কতটা বিলাসী ছিল। আসলে বিলাসী বললে ঠিক হবে না, তারা প্রচুর পরিমাণে রুচিশীল ছিলেন এবং খুব বিজ্ঞান চর্চা করতেন। তারা প্রাসাদের রুমগুলো এমনভাবে তৈরি করেছিলেন যাতে করে প্রচুর পরিমাণে আলো বাতাস রুমে ঢুকতে পারে এবং রুমগুলো যেন ঠান্ডা থাকে। সারা প্রাসাদ জুড়ে অসংখ্য জানালা এবং দরজা ছিল। আমরা পুরো প্রাসাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। রাজার শোবার ঘর, তার ওয়াশরুম, তার মনোরঞ্জনের জন্য কিছু ছিল, নাচ ঘর, তার পড়ার ঘর, খাওয়ার ঘর, এভরিথিং ছিল। আমরা পুরোটা কভার করতে পারিনি, এত বড় প্রাসাদ ছিল। তারপর যতটুকু সম্ভব আমরা 20 মিনিটের মধ্যে ছিলাম, 20 মিনিটের মতো আমাদের সময় দেওয়া হয়েছিল। 20 মিনিটের মধ্যে যতটুকু সময় আমরা কভার করেছিলাম। দেখেন, এটা হচ্ছে রাজার বোট ঘাট। একসময় এখানে নৌকা আসতো, এখান থেকে উঠতো, নৌকাটা এখানে এসে ভিড়তো, তারপর তারা এখান দিয়ে উঠতো। এটা হচ্ছে রয়্যাল বোট ঘাট। তারপর ভিতরে ঢুকতেই এটা একটা কনফারেন্স রুমের মতো জায়গা। দেখেন, কনফারেন্স হল, এটা ছিল কনফারেন্স হল। অজস্র জানালা দরজা এখানে। এখানেও একটা বেডরুমের মতো বারান্দা, ড্যান্সিং রুম। দেখেন, এখানে তারা এন্টারটেন করতো। বেডরুম আছে এখানে। বেডরুম থেকে বের হয়ে বাগান, এই যে উপর ওঠার সিঁড়ি ঘর। একটা বাগান। আসলে তারা লাইফটাকে তাদের মতো করে এনজয় করেছে। আসলে চমৎকার, নির্মাণ শৈলীটা খুবই সুন্দর। একদম নদীর মাঝখানে। এটা হচ্ছে প্রাসাদের ছাদে। ছাদ থেকে দেখেন প্রাসাদ করিডোর। আমরা তো আমাদের মতো করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, গল্প করছিলাম। প্রচণ্ড গরম ছিল, আমরা একটু চেষ্টা করছিলাম একটু ছায়ার দিকে থাকতে। তো আমরা ছায়ায় বসে ছবি তোলা, গল্প করা, আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম পুরো প্রাসাদটা খালি হয়ে যাচ্ছে, কেউ কোথাও নাই। তা আমরা ভেবেছি হয়তো সবাই অন্য কোনো করিডোরে বা অন্য কোনো পাশে আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু দেখলাম যে না, পুরা প্রাসাদে আমরা 3 জন আর 2-1 নিরাপত্তা কর্মী ছাড়া কেউ নাই। আমার মনে খটকা লাগলো, কিছু একটা হচ্ছে। তারপরে আমি একটু বাগানের দিকে চাইলাম যেতে, কারণ প্রাসাদ এত বড় ছিল, 20 মিনিটে পুরোটা কভার করা সম্ভব ছিল না। তারপর আমার কেন যেন মনে হলো যে দেখি তো সামনে বাইরে কিছু ঘটছে কিনা। যখনই প্রাসাদের মূল গেটের সামনে গেলাম, দেখে তো আমি পুরো আমাদের যেই বোটটিতে করে এখানে আনা হয়েছিল সেই বোটটা প্রায় ফিরে যাচ্ছিল। কারণ আমাদের অনেকবার সাইরেন দিয়ে ডেকেছে, আমরা খেয়াল করিনি। আমরা তো আমাদের মতো এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাফেরা করছি। তো যাই হোক, আমি ছুটে গেলাম গেটের সামনে, যেয়ে দেখি যে বোটটা তো প্রায় চলে যাচ্ছিল। জোরে ডাক দিলাম, তো আমার সাথে আমার বাচ্চা মেয়েটা ছিল। যাই হোক, আমার মেয়েটাকে দেখে তাদের হয়তো মায়া হয়েছে, আবার বোট এসে আমাদের নিয়ে গিয়েছিল। আমরা আজকে একটা চরম বিপদের মুখে পড়ছিলাম। আমরা তো ওয়েট করতেছি কখন আমাদের ডাক দিবে। তো আমরা একটা রুমের মধ্যে বসেছিলাম ঠান্ডা গরমের জন্য।
এমন সময় লাস্ট সাইরেন দিল না, আমি একটা বাগানে যেতে চাচ্ছিলাম যে বাগানের ভিতরে একটু ঠান্ডায় বসবো, যখন আবার বোট ভরবে তখন আবার আসবো। হঠাৎ করে দেখি যে দূরে থেকে সাইরেন, দৌড়ে এসে দেখি বোট আমাদের ছেড়ে চলে গেছে অনেকটুকু। সবাই তো পুরো এখানে প্রায় 50-60 জনের মতো 50-60 জনের মতো লোক ছিল। এরা তো সবাই চিল্লাচিল্লি একরকম। না পারে মনে হয় যদি বাচ্চা না থাকতো সাথে তাহলে মানে আমাদের বকাঝোকা করতো। বাকি এই বাচ্চা টাচ্চা ছিল তাই আর বকা টুকতে হয় নাই কোনো রকম। বোটের আরো 40 মিনিট 40 না, আরও বেশি সময়, কারণ পরের বোট ভরতো তারপর আবার আসতো। পরের বোট ধরে আবার আসতে গেলে মনে হয় আজকে সন্ধ্যা হয়ে যেত। যাক সাথে দেখা করে যাক, একটা বড় ধরনের একটা বিপদের থেকে আজকে বেঁচে গেলাম এই বাচ্চার কারণে, তা না হলে মনে করতে অন্য কিছু।